স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে বাংলাদেশের একবারই যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধটি হচ্ছে বড়াইবাড়ি যুদ্ধ। এই যুদ্ধে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্ত বাহিনী বিডিআর এর কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। বড়াইবাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি সীমান্তবর্তী জায়গার নাম। বড়াইবাড়ি যুদ্ধে ভারতের 178 জন সৈন্য নিহত হলেও বিপরীতে বাংলাদেশের বিডিআর এর মাত্র 3 জন সৈন্য নিহত হয়েছিল। বড়াইবাড়ি সীমান্তের সংঘর্ষকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সর্বমোট 3টি যুদ্ধ সংঘটিত হয়। এর মধ্যে 2001 সালের 15 এপ্রিল সিলেটের পদুয়া সীমান্তে, 18 এপ্রিল কুড়িগ্রামের রৌমারী সীমান্তে এবং 19 এপ্রিল পুনরায় পদুয়া সীমান্তে ভারতের বিএসএফ এর সাথে বাংলাদেশের বিডিআর এর যুদ্ধ হয়। এই যুদ্ধে ভারতের বিএসএফ বাংলাদেশের বিডিআর সৈন্যবাহিনীর কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। কিন্তু প্রশ্ন হলো, ভারতের সাথে কেন বাংলাদেশের এমন রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল? ভারতীয় বাহিনী কেনই বা বাংলাদেশের বড়াইবাড়ি গ্রাম দখলের জন্য আক্রমণ চালায়? ভারতের সাথে বাংলাদেশের বড়াইবাড়ি যুদ্ধ সংঘটিত হওয়ার পিছনে একটা লম্বা পটভূমি রয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ বাংলাদেশের সিলেটের পদুয়া সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এক পর্যায়ে ভারতের বিএসএফ সৈন্যরা রাতের আধারে বাংলাদেশের সিলেটের পদুয়া সীমান্তে প্রবেশ করে এবং দখল করে নেয়। সেখানে একটি অস্থায়ী সেনাঘাঁটি নির্মাণ করে। বাংলাদেশের মাটিতে ভারতের সেনাঘাঁটি করার এই ঘটনাটি গ্রামবাসী বিডিআর এর কাছে পৌঁছে দিলে বিডিআর এর সৈন্যরা ভারতের বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে ওঠে। বাংলাদেশের বিডিআর সৈন্যরা যে কোনো মূল্যে ভারতের দখল করা পদুয়া সীমান্ত দখলমুক্ত করতে দৃঢ় সংকল্প করেন। বাংলাদেশের সার্বভৌম এলাকায় ভারতের বিএসএফ এর এমন কর্মকাণ্ডে বাংলাদেশের বিডিআর এর জওয়ানরা ক্ষুব্ধ হয়ে ওঠে। বিডিআর সৈন্যরাদের দখলকৃত পদুয়া সীমান্তে ভারতের অবৈধ ঘাঁটিটি ধ্বংস করে এবং পদুয়া সীমান্ত বিএসএফ এর দখলমুক্ত করতে মরিয়া হয়ে ওঠে এবং ভারতের ওই ঘাঁটিতে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে। 2001 সালের 15 এপ্রিল গভীর রাতে বিডিআর এর তৎকালীন মহাপরিচালক ফজলুর রহমানের নির্দেশে 400 জন বিডিআর সৈন্য এই অভিযানে অংশগ্রহণ করে এবং বিডিআর সৈন্যরা পদুয়ার ভারতীয় বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে। সে সময় পদুয়া ক্যাম্পে ভারতের বিএসএফ এর প্রায় 70 জন মতো সৈন্য ছিল। কিন্তু বাংলাদেশের বিডিআর এর সৈন্যদের মাত্র 6টা গুলি ফায়ারের শব্দ শোনার পর বিএসএফ এর 70 জন সৈন্য বিডিআর এর কাছে আত্মসমর্পণ করে এবং বিডিআর পদুয়া ক্যাম্প পরিপূর্ণ নিয়ন্ত্রণে নেয়। পদুয়া যুদ্ধে বাংলাদেশ বিডিআর সৈন্যদের কাছে বিএসএফ পরাজিত হওয়ার পর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনার মাত্র 2 দিন পর পদুয়া থেকে 800 কিলোমিটার দূরে বাংলাদেশের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ঢুকে বিডিআর এর একটি ঘাঁটিতে ভারী অস্ত্রসহ হামলা করতে বিএসএফ আসামের গুয়াহাটি থেকে কয়েকশো সৈন্য আর বিভিন্ন অস্ত্রশস্ত্র এনে বাংলাদেশের বড়াইবাড়িতে আক্রমণ করার জন্য প্রবেশ করে। 18 এপ্রিল ভোর রাত 3টায় বড়াইবাড়ি গ্রামে সাইফুল ইসলাম নামে একজন কৃষক ধান খেতে পানি দিতে এসে দেখেন শত শত বিএসএফ এর সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র সাজোয়া যান নিয়ে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েছে। এই সকল ভারতীয় সেনাদের উদ্দেশ্য ছিল ভোরের আলো ফোটার আগেই বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখল করে নেওয়া। তখন ভারতীয় বিএসএফ এর একজন সদস্য সাইফুল ইসলামের কাছে হিন্দিতে জানতে চায় বিডিআর এর ক্যাম্প কোথায়। হিন্দি ভাষায় কথা বলার কারণে সাইফুল ইসলাম বুঝতে পারে এরা ভারতীয় বিএসএফ এর সদস্য। সাইফুল ইসলাম নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত একজন সৈনিক ছিলেন। সাইফুল ইসলাম বুদ্ধি করে বিএসএফদের বিভ্রান্ত করার জন্য বিডিআর ক্যাম্পের মতো দেখতে একটি পরিত্যক্ত বাড়ি দেখিয়ে দেন এবং বিএসএফ সেটাকেই ক্যাম্প ভেবে এগোতে থাকে। এই সুযোগে সাইফুল ইসলাম বড়াইবাড়ি ক্যাম্পের বিডিআর সদস্যদের এই ঘটনাটি জানিয়ে দেন। তখন বিডিআর সদস্যরা স্থানীয় গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যান এবং ভারতীয় বিএসএফ সদস্যদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সাইফুল ইসলাম যখন বিডিআর ক্যাম্পে যান তখন ওই ক্যাম্পে মাত্র 8 জন সৈন্য ছিল। অপরদিকে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়া ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ এর সম্মিলিত সৈন্যের সংখ্যা ছিল 500 জনেরও বেশি। ভারতীয় সৈন্যের তুলনায় বাংলাদেশের বিডিআর এর সৈন্যের সংখ্যা ওই ক্যাম্পে অতি নগণ্য হলেও বাংলাদেশের বিডিআর এর প্রত্যেকটা সদস্যের মনে অসীম সাহস, মনোবল আর অদম্য দেশপ্রেম ছিল। সেই সাথে দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য তারা ছিল দৃঢ় সংকল্পবদ্ধ। এদিকে বিএসএফ এবং ভারতীয় সৈন্যবাহিনীর সম্মিলিত সৈন্যরা সাইফুল ইসলামের দেখানো সেই পরিত্যক্ত বাড়িতে বিডিআর ক্যাম্প মনে করে এলোপাতাড়ি গুলি করা শুরু করে। কিন্তু পরক্ষণেই ভারতের বিএসএফ এর সদস্যরা ভিতরে যেয়ে দেখেন সেখানে কোনো বিডিআর সদস্য নেই। ভারতের বিএসএফ এর সৈন্যরা ভেবেছিল তাদের ভয়ে বাংলাদেশের বিডিআর সৈন্যরা পালিয়ে গেছে। তারা বুঝতেই পারেনি বাংলাদেশের দামাল সৈন্যরা কখনো পালিয়ে যাওয়ার পাত্র নয়। কিন্তু কিছুক্ষণ পরে ভারতীয় সৈন্যবাহিনীদের সেই ভুল ভাঙতে শুরু করে। বিডিআর সৈন্যরা ভারতীয় সৈন্যদের ঘেরাও করে চারদিক থেকে গুলি শুরু করলে দিশেহারা হয়ে পড়ে ভারতীয় সৈন্যরা। বিডিআর সৈন্যরা ভারতের বিশাল সৈন্যবাহিনীর সামনে সরাসরি সম্মুখ যুদ্ধে না যেয়ে গেরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করে। কারণ তারা খুব ভালো করেই জানত ভারতের 500 সৈন্যের বিশাল এই বাহিনীর সামনে মাত্র 8 জন সৈন্য নিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়। এজন্য বিডিআর এর 8 জন সৈনিক গ্রামের বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে রাখে এবং ভারতীয় সৈন্যরা যখনই ক্যাম্পের দিকে অগ্রসর হয় তখনই মেশিন গান থেকে গুলি ছুটতে থাকে। আর এক একটি মেশিন গান থেকে প্রতি মিনিটে 700 করে গুলি ছোড়া সম্ভব ছিল।
বিডিআর সৈন্যরা এসব মেশিন গান দিয়ে বিভিন্ন লোকেশন থেকে বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে। শুরুতে বিডিআর বিভিন্ন জায়গা থেকে গুলি ছোড়া শুরু করার কারণে ভারতীয় সৈন্যরা ভেবেছিল বিডিআর তাদেরকে ঘেরাও করে ফেলেছে চারদিক থেকে। বিডিআরের সৈন্যরা তাদের সংখ্যায় অনেক বেশি, কিন্তু বাস্তবে তখন বিডিআরের মাত্র 8 জন সৈন্য ভারতের বিশাল সম্মিলিত সৈন্যের বিরুদ্ধে লড়াই করছিল। বিডিআর এত অল্প সংখ্যক সৈন্য দিয়ে যুদ্ধ করছে যে সেটা খুনক করেও কল্পনা করতে পারেনি ভারতীয় সম্মিলিত বাহিনী। যুদ্ধ শুরুর কিছুক্ষণ পর বিএসএফ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতো এলোপাতাড়ি গুলি করা শুরু করে, যার ফলে বিডিআরের ল্যান্স নাইক ওয়াহিদ মিয়া, সিপাহী মাহফুজ, 26 ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের নিহত হয়। প্রায় 2 দিনব্যাপী এই যুদ্ধে মাত্র 3 জন বাংলাদেশি সৈন্য নিহত হয়। এর বিপরীতে ভারতের 178 জন বিএসএফ সৈন্য নিহত হয়। এরপর গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে পার্শ্ববর্তী ইসলামারি ক্যাম্প থেকে আরও 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। বড়াইবাড়ি ক্যাম্পের সৈন্যদের সাথে তারাও যুদ্ধ শুরু করেন। তারপর বিডিআরের আক্রমণকে আরও শক্তিশালী করে হানাদার বিএসএফকে বাংলাদেশের ভূমি থেকে বিতাড়িত করার জন্য বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় রংপুর, জামালপুর, ময়মনসিংহ এবং কুড়িগ্রাম থেকে অতিরিক্ত সেনা সদস্যরা বড়াইবাড়িতে পৌঁছালে ভারতীয় বিএসএফ পিছু হটতে এবং আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কাপুরুষ বিএসএফ সৈন্যরা বাংলাদেশের প্রতাপশালী সৈন্যবাহিনীর কাছে টিকতে না পেরে যাওয়ার সময় বাংলাদেশের 86টি বাড়ি জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু ওই বাড়িগুলোর ভিতরে মানুষ বিডিআরের তত্ত্বাবধানে আগেই নিরাপদ অবস্থানে চলে যাওয়ার কারণে তাদের জীবনের কোনো ক্ষতি হয়নি। যুদ্ধের 2 দিন পরে বাংলাদেশের ধান খেতে বিএসএফ এর 16 জন সৈন্যের পড়ে থাকা লাশ বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। বাকি 162 জন সৈন্যের লাশ যুদ্ধের পর বিএসএফরা তাদের অভ্যন্তরে নিয়ে যায়। ভারতের অভ্যন্তরীণ চাপ আসার বিষয়টি এড়াতে বাংলাদেশের মধ্যে পড়ে থাকা 16টি লাশের বিষয়টি স্বীকার করলেও বাকি সৈন্যদের লাশের ঘটনা প্রকাশ করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসএফ তাদের অনেক সৈন্যের লাশ ভারতের অভ্যন্তরে টেনে নিয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকার বিএসএফ এর আক্রমণের আক্রান্ত সেই পরিত্যক্ত বাড়িটিতে বিএসএফ এর গুলির চিহ্ন সংরক্ষণ করে। ভিডিওটিতে আপনি যে বাড়িটি দেখছেন এবং যেখানে গোলাকৃত কিছু গর্ত দেখতে পাচ্ছেন, এগুলোই বিএসএফ এর গুলিতে ক্ষত হওয়া সেই চিহ্ন। এমনকি বাংলাদেশ সরকার ওই যুদ্ধে নিহত 3 জন বাংলাদেশি সৈন্যের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। কুড়িগ্রামের বড়াইবাড়ি নিহত ওই সকল সৈন্যরা আজও বড়াইবাড়ির মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। সরকারি হিসেবে সে সময় এই যুদ্ধে 2 কোটি টাকার সম্পদের ক্ষতি হয়। পরবর্তীতে দিল্লি এবং ঢাকার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয় এবং যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।